ঘটনাটির সময় 1973 সাল, বেশ অনেক আগের ঘটনা। ঘটনাটির স্থান পাবনা জেলার পাকশি। তো সেই স্টোরিটা একটি কুয়া কেন্দ্রিক, একটা কূপ বা কুয়া, কুয়াকে কেন্দ্র করে আজকে আমাদের স্টোরি। যারা পাকশিতে আছে, পাকশির যদি কেউ আমার এই গল্পটা শুনে থাকেন বা পাকশির ওদিকে কেউ গিয়েছেন, তারা আমার ঘটনার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারবেন। ঘটনাটি আমি শুনেছি পাকশিতে ফুরফুরা শরীফের একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থীর কাছে আমি এই গল্পটি শুনেছি। যে শিক্ষার্থীর নাম হচ্ছে হাফেজ নাইম। এই হাফেজ নাইমের কাছ থেকে আমি এই ঘটনাটি শুনেছি। তা আশা করছি আপনাদের ঘটনাটি সবার ভালো লাগবে। ঘটনাটির সময়কাল আমি আগে বলেছি 1973 সাল। হার্ডিন্স ব্রিজ থেকে কেউ যদি পাকশির মেইন বাজারের দিকে যেতে যায়, এখন পর্যন্ত হাতের দুপাশে বিশাল বড় বড় গাছ রয়েছে, শতবর্ষী এক একটা গাছ। এখনো সেদিক মানে আপনার দিনের বেলা যেতে গা ছমছম করে উঠবে। সেই এখন তো পাকা রাস্তা হয়েছে, দুই পাশে গাছগুলো রয়েছে। তো আমরা যদি ওই দিকে যেতে থাকি, যাওয়ার সময় হাতের ঠিক বাম পাশে আমাদের বেশ একদম ফাঁকা জায়গা পড়বে। আর ওই ফাঁকা জায়গাটা আরেকটু পার হয়ে গেলেই মানে পদ্মা নদী। ওই জায়গাগুলোতে এখনো ওইভাবে জনবসতি নাই। তো ওই জায়গাতে একসময় বেশ একটু ঝোপঝাড় এরকম ছিল আর কি। ওই ঝোপঝাড়ের মধ্যে ব্রিটিশ পিরিয়ডের একটি কুয়া ছিল। বলা হয় যে হার্ডিন্স ব্রিজ যখন তৈরি করা হয়, ওই তৈরি করার সময় খাওয়ার পানির প্রয়োজন ছিল, তখন ওই জায়গাটাতে একটা কুয়া খনন করা হয়েছিল। তো ওই কুয়াটা মানে ওরকমই পড়ে আছে, এরকম বলা হতো আর ওই ঝোপঝাড়ের মধ্যে। অনেকে কিন্তু ওই ঝোপঝাড়ের ওদিকে দেখা যেত যে আপনার গরু ছাগল এগুলা বেঁধে রাখতো, এরকম কিন্তু হতো। তো এভাবেই যখন একটা সময় আস্তে আস্তে যখন ঝোপঝাড় কমে আসে, কুয়ার ওই জায়গাটা উন্মুক্ত হয়ে পড়ে। কুয়ার মধ্যে কিন্তু পানি ছিল, কুয়ার মধ্যে পানি ছিল এবং কুয়া কেন্দ্রিক কিছু অদ্ভুত কথা প্রচলিত ছিল। যেমন ওই কুয়াটা কিন্তু খুব বেশি গভীর ছিল না, নিচে পানি দেখা যেত। কিন্তু ওই কুয়াতে যদি কেউ শব্দ করত, কোনো প্রতিধ্বনি ফিরে আসতো না। আমরা দেখেছি, আমরা তো নর্মালি জানি সাধারণত 16.5 মিটার দূরত্বের যদি কম হয় তাহলে কিন্তু আমরা কোনো প্রতিধ্বনি পাই না। কিন্তু ওই কুয়াটি প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, মানে নিচের পানিটা দেখা যেত প্রায় 20 মিটারের মতো গভীর ছিল। কিন্তু ওখানে কোনো শব্দ করলে কোনো প্রতিধ্বনি ফেরত আসতো না। এটা অনেকেই চিন্তা করতো কি ব্যাপারে, এই কুয়াতে কথা বললে কথা ফেরত আসে না। আর একটা বিষয় হলো, ওই কুয়াতে অদ্ভুত কিছু শব্দ হতো। শব্দ বলতে কেমন, যে মনে হতো যে কুয়ার পানির মধ্যে বড় বড় মাছ রয়েছে, এরকম মাছের মতো শব্দ। মাছ যেভাবে পুকুরে শব্দ করে এরকম শব্দ হতো। আর একটা বিষয় হতো, সেটা হচ্ছে যে কেউ যদি খুব মানে ভালো করে কুয়ার মধ্যে যদি কান পাততো, তখন ওর মধ্যে অসংখ্য মানুষের কথা বলার শব্দ শোনা যেত। এই টাইপের বিষয় ওখানে ছিল। অনেকের কাছে এই কথাগুলো মানে প্রচারিত হয়ে যায় যে ওখানে এরকম এরকম আছে। তো অনেকে কুয়ার ওখানে দেখতে যায়, কেউ কান পাতলে কেউ শব্দ শোনে, কেউ শোনে না। কিন্তু ওই যে ভেতরে যে মাছ রয়েছে, ওরকম পানি নড়াচড়া করে উঠতো, বা মাছ যেভাবে একটু ঢেউ সৃষ্টি করে ওরকম ঢেউ সৃষ্টি হতো। তো এইরকম মোটামুটি সবাই দেখতো। এবং এটা ঠিক যে এই যে শব্দ করলে যে শব্দ ফেরত আসতো না, এটাও ঠিক, এটাও সবাই করতো। কিন্তু ওই যে কান পাতলেই যে অনেক মানুষের কথাবার্তা বলার শব্দ, এই জিনিসগুলো সবাই সবসময় শুনতো না। কেউ শুনতো কেউ শুনতো না, বিষয়টা এমন ছিল। তো এর মধ্যে ঘটনাটি যেটা ঘটে আর কি, এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল, ওনার ছেলেকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। তো ওই ভর্তি করানোর পরে ওই ছেলের যে সহপাঠী, এই সহপাঠীর কাছে হাফেজ নাইমের কাছে গল্প করেছে যে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল। তো ওই ঘটনাটি বেসিক্যালি আমি সংগ্রহ করতে পেরেছি।
সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এই যে মুরব্বী, তো এই মুরব্বী যিনি ছিলেন ওনার নামটা কিন্তু আমি আসলে জানতে পারি নাই, বা আমি একবার হালকা শুনেছিলাম, আসলে আমার মনে নেই ওনার নামটা আসলে কি। তো আপনারা একটা নাম মনে মনে চিন্তা করে নেন, চিন্তা করে নাম, ওনার নাম আব্দুল আলিম, এরকম একটা চিন্তা করে নেন, কারণ ওনার এক্সাক্ট নাম আমি আসলে আমার মনে নেই, বা আসলে ওইভাবে মানে মনে রাখার মতো করে শুনতেও পারি নাই। আর যিনি বলেছেন উনিও আসলে এক্সাক্ট নামটা আমাকে ওইভাবে বলতেও পারেন, যার কারণে আসলে এই জন্য বললাম মনে নাই। আসলে কোনো মতে একটু ভাঙা ভাঙা বলেছিলেন। যাই হোক, তো ধরে নেন যে না, তার নাম হচ্ছে আব্দুল আলিম। তো এই আব্দুল আলিম উনি তখন বেশ মানে কিশোর বয়সী। তখন উনি এবং ওনার কয়েকজন বন্ধু বান্ধব ওনারা চিন্তা করেন যে ওই কুয়াতে খালি শুনি মাছ আছে, আমরা আজকে 4 বন্ধু মিলে ওখানে মাছ ধরতে যাব, আমরা বড়শি ফেলবো, দেখি আসলে ওখানে আমরা মাছ পাই কিনা। তো সত্যি ওনারা 4 বন্ধু মিলে সেখানে বড়শি নিয়ে যান। এই আমি কিন্তু ঘটনা বলছি সব দিনের বেলার ঘটনা, যা হচ্ছে সব দিনের বেলা। তো উনি বড়শি নিয়ে সেখানে যান, উনি সহ ওনার 4 বন্ধু, আব্দুল আলিম এবং তার 4 বন্ধু, মানে তার আরো 3 বন্ধু, টোটাল 4 জন সেখানে যান। যাওয়ার পরে বাস তারা সেখানে বড়শি ফেলে। ঠিক অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু কোনো মানে বড়শির যেই যারা আধার ফেলেছে সেখানে কোনো মাছের কোনো উপস্থিতি, কোনো মাছ কোনো আধার খায়ও না, কিছুই না। অথচ তারা কিন্তু কুয়ার পানিতে দেখছে যে পানি নড়ে উঠছে, তার মানে নিচে কিছু আছে। এভাবে যখন প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়, সবাই অধৈর্য হয়ে যায় যে ধুর, এখানে আসলে কিছুই নাই, নিচে মনে হয় ব্যাং ট্যাং আছে, বা ওই দূরে তো পদ্মা নদীর সাথে এই কুয়ার কোনো সংযোগ রয়েছে, যার কারণে এই পানিটা এইখানে চলে আসছে, এরকম তারা চিন্তা করে। আর যদি থেকেও থাকে কোনো ব্যাং ট্যাং এই টাইপের কিছু থাকতে পারে, এখানে কোনো মাছ নাই, মাছ থাকলে এতক্ষণে অবশ্যই আমাদের বড়শির ছিপে আমাদের টান পড়তো। এদিকে 3 জন অধৈর্য হয়ে বলে আমরা চলে যাব, কিন্তু আব্দুল আলিম উনি আর যেতে রাজি না। উনি বলে না, আজকে আমি দেখেই ছাড়বো আসলে মাছ এখানে আছে কিনা, খালি শুনি যে এখানে বিশাল বিশাল মাছ আছে, কই আজকে দেখবো মাছ আছে কিনা। ওদিকে 3 জন বলে যে ঠিক আছে তুই থাক, আমরা গেলাম। তারা মোটামুটি হাসি তামাশা করে, আব্দুল আলিমের দিকে তাকিয়ে হাসি তামাশা করে তারা তাদের মতো হাঁটা দেয়। দিকে আব্দুল যখন ওই 3 জন চলে যাচ্ছে, বেশ দূরে চলে গেছে, মানে এতটুকু দূরে যে চিৎকার দিলে বা কোনো ডাক দিলে তারা শুনতে পারবে, এতটুকু দূরে স্পষ্টভাবে আর কি শুনতে পারবে। তখন হঠাৎ করে আব্দুল আলিম তার বড়শির ছিপে টান অনুভব করে। কিন্তু আব্দুল আলিম চিন্তা করে, এখন যদি মাছ ধরি তাহলে তো আবার ওরা চলে আসবে, চলে আসলে তখন আবার দেখা গেল আমি মাছ পেলাম না, ওরা মাছ পাওয়া শুরু করলো। তখন আর উনি কিছু বলেন না, উনি কিছু বলে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছিপের টানটা বেশ আস্তে আস্তে ভারী বা কঠিন হয়ে আসছে, এবং উনি কিছুতেই মানে ছিপটা উপর দিকে মানে টেনে তুলতে পারছেন না। যখন টেনে তুলতে পারছে না, তখন সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু টেনে তুলতে পারছে। এদিকে কি হয়, তার যে 3 বন্ধু হঠাৎ করে ধপাস করে একটা জোরে শব্দ শোনে। ওরা বলে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো কিসে, পানির মধ্যে মানে কোনো জিনিস কি পড়লো। তাকিয়ে দেখে ওই কুয়ার কাছে আব্দুল আলিম নাই। তখন 3 বন্ধু চিন্তা করে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো, আব্দুল আলিমের মধ্যে পড়ে গেল। ওরা দৌড়ে ওই কুয়ার কাছে যায়। কুয়ার কাছে যাওয়ার পর দেখে যে ওইখানে বর্ষিও নাই, কিছুই না, আব্দুল আলিমও নাই, কিন্তু কুয়ার মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমরা অনেক সময় নদীতে যে পাক সৃষ্টি হয় না, বা ঘূর্ণিঝড়ের মধ্যে যেটা সৃষ্টি হয়, কুয়ার পানিতে ওরকম ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়েছে, এরকম পাক সৃষ্টি হয়েছে। ওই 3 জনই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং একজন ওখানে থাকে আর 2 জনকে বলে দৌড় দিয়ে যাও, আশেপাশে যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন ওদের আর ভাগ্য ভালো, বেশি দূর যেতে হয়নি, দেখে যে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানে আবার কয়েকজন যাত্রী যাচ্ছে। ওই যাত্রীর মধ্যে একজন হুজুর টাইপের একজন লোক ছিলেন। তখন ওরা বলে যে আমার বন্ধু এই যে পানির মধ্যে পড়ে গেছে, দেখেন পানিতে কেমন কি হচ্ছে, পাক হচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আমার বন্ধুকে উদ্ধার করতে হবে।
তখন তারা সবাই দৌড়ে সেখানে চলে আসেন, কিন্তু কুয়ার ভিতরের অবস্থা দেখে কারো কিন্তু কোনো সাহস হয় না ওর মধ্যে নামার, কারণ পানি পাক খাচ্ছে। তো তখন ওই হুজুর টাইপের যিনি লোক ছিলেন, তখন উনি একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি মাটির একটি টুকরা উঠান, শুকনা মাটির টুকরা, সেখানে একটু দোয়া পরে ওই টুকরাটি পানির মধ্যে ফেলে দেন। অদ্ভুত ব্যাপার, পানির মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পাক বন্ধ হয়ে যায় এবং নিচ থেকে মানে পানির মধ্য থেকে হঠাৎ করে ওই আব্দুল আলিমকে মনে হলো কেউ যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। মানে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে, সে উপরে এসে একদম কুয়ার উপরে এসে পড়েছে। তখন সে সেন্সলেস অবস্থায় ছিল, মানে তার পেটে অনেক পানি চলে গেছে। তাড়াতাড়ি তার পেট থেকে পানি বের করার ব্যবস্থা করা হলো, তার জ্ঞান ফিরল। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন বলল যে আমি মাছ ধরছিলাম, হঠাৎ করে বড়শিতে অনেক টান অনুভব করি। টান অনুভব করার পরেই হঠাৎ করে আমার মনে হলো কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল, এবং কুয়ার মধ্যে যখন আমি পড়ে যাই তখন দেখি সেখানে এক ভিন্ন জগৎ। সেখানে পানির মধ্যে দেখি অনেক মানুষ, সবারই মুখে দাড়ি, মাথায় পাগড়ি, এরকম অনেক মানুষ। এবং একজন আরেকজনকে বলা বলি করছে যে এ আমাদেরকে বিরক্ত করার জন্য কেন আসছে, বারবার বিরক্ত করছে, একে আর ছাড়া যাবে না, এরকম তারা বলা বলি করছে। কিন্তু হঠাৎ করে একটা বিশাল আকৃতির কিছু কুয়ার মধ্যে পড়লো, ওই আব্দুল আলিম বলছে। তখন ওই লোকদের মধ্যে একজন সর্দার ছিলেন, উনি বললেন যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও, আশা করি এরপরে এখানে আর কেউ আসবে না। তখন তাকে একজন ধরে উপরে ছুঁড়ে মারে। এইটুকুই আব্দুল আলমের মনে আছে, এই অদ্ভুত ঘটনা। এই যে একজন মুরব্বী, উনি একটা ঢিল, ছোট্ট একটা ঢিল সেখানে মেরেছিলেন, কিন্তু আব্দুল আলিম নিচে থাকা অবস্থায় সে দেখেছে বিশাল একটা ঢিলের মতো, পাথরের মতো নিচে পড়েছে। এবং সেটার কারণে একজন ওদের যে সর্দার টাইপের একজন আছেন, উনি বলে যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও। তো এতটুকুই তার মনে আছে। তখন এই ঘটনাটা আশেপাশে যখন ছড়িয়ে গেল যে এই কুয়াতে এই ধরনের অদ্ভুত বিষয় হয়, কারণ প্রথমত অদ্ভুত বিষয় ছিল সেখানে আওয়াজ করলে সে আওয়াজটা ফেরত আসতো, সেখানে বড় টাইপের মাছ আছে এরকম শব্দ হতো, কিন্তু কেউ কখনো মাছ সেখানে শিকার করতে যায় নাই, কারণ সেখানে একটা ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। এই 4 কিশোর যখন এই রহস্যটা উদ্ঘাটন করে, তখন ওই মুরব্বী বলে যে তোমরা একটা কাজ করো, গ্রামের কয়েকজন লোককে বলে তোমরা এই কুয়াটাকে বন্ধ করে দাও, কারণ এখানে যেন আর কেউ না আসে, কুয়াটা বন্ধ করে দাও। তখন গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই কুয়াটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওটা একদম মাটির সঙ্গে মিশে গেছে, ওটার কোনো অস্তিত্ব এখন আর নাই। এখন ওখানে খুঁজলেও আর কোনো ওই কুয়াটার অস্তিত্ব পাওয়া যাবে না। তবে গ্রামের যারা প্রাচীন যারা আছে বা প্রবীণ যারা আছেন পাকশিতে, তো তারা হয়তোবা কুয়াটির অবস্থান বা কুয়াটির ইতিহাসটা অবশ্যই জানবেন। ইতিহাস বলতে এটির যে ঘটনাটা সেটা অবশ্যই জানবেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, স্পেশালি ওই জায়গাটা বা ওই জায়গা থেকে আরো বেশ কিছু জায়গা, যখন 2003 সালের দিকে লালন শাহ সেতুর নির্মাণ কাজ শুরু হয়, তখন কিন্তু ওখানে যারা চাইনিজ যারা ওই সেতুটা তৈরি করতে আসে, এখন যারা পদ্মা সেতু তৈরি করছে, এই যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেটা ওই লালন শাহ সেতু কিন্তু তারাই তৈরি করছে। তো ওরা যেটা করেছিল, ওরা কিন্তু ওই জায়গাটা বেশ পরিষ্কার করে নিয়ে ওরা ওখানে থাকার জন্য সুন্দর আবাসন তৈরি করেছিল। সেই আবাসন ব্যবস্থা কিন্তু এখনো সেখানে আছে, আপনারা যদি পাখিতে যান এখনো সেটা দেখতে পাবেন। ওরা তো চলে গেছে, কিন্তু ওই জায়গাটা পুলিশ এবং আনসার ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। আপনারা যদি পাখিতে যান এখনো সেই জায়গাটা দেখতে পাবেন, যে জায়গাটা এখন ওইভাবে ব্যবহৃত হচ্ছে। তো ওরা ওইভাবে আরো সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। এখন কুয়ার কোনো ধরনের কোনো অস্তিত্ব এখন আর নাকি বোঝার কোনো উপায়ই নাই, আগেও ছিল না, এখন তো আরো নাই। তো এটি ছিল ঘটনা। আমি আফনান আছি আপনাদের সাথে। প্রিয় লিসেনার, আমি এখন যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির স্থান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের একটি ঘটনাটি আমাকে
যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে মিঠু শিকদার। ইতোমধ্যে মিঠু শিকদারের একটি ভিডিও আপনারা দেখেছেন। একদম সাদামাটা সহজ সরল একজন মানুষ, অনেক কষ্ট করে ক্যামেরার সামনে কথা বলেছেন। ওনার কাছ থেকেই ঘটনাটি আমি কালেক্ট করেছি। আর ওনার কাছে যিনি নিয়ে গিয়েছিলেন আমারই একজন স্টুডেন্ট, তার বাড়ি সাহেবরামপুর। তো যারা নিয়ে গিয়েছিলেন এবং যারা বলেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ঘটনাটি শুরু করতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি একটু ব্যতিক্রম এবং অনেকটাই আবার কমন। হঠাৎ করে শুনতে গেলে মনে হবে যে এরকম ঘটনা তো শুনেছি, কিন্তু আমার কাছে বেশ ব্যতিক্রম লেগেছে, যার কারণে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। ঘটনাটির সময় 1965 সাল। ঘটনাটি যার মাধ্যম দিয়ে সূত্রপাত পায় তিনি হচ্ছেন এই মিঠু শিকদারের দাদা। উনি বেশ একজন তান্ত্রিক টাইপের। তান্ত্রিক বলতে যেটা বোঝায়, গ্রাম অঞ্চলে তাদেরকে ফকির বলা হয়। হ্যাঁ, ফকির আসলে নর্মাল যে ফকির গুলো আমরা দেখি এমন না। সাধারণত যারা ঝাড়ফুঁক, তারপরে জিন নিয়ে কাজ করে, এদেরকে ফকির বলা হয়। আর উনি ওই টাইপেরই একজন মানুষ ছিলেন। কোনো একটা কারণ, কি কারণে এটা কেউ বলতে পারে না, কোনো একটা কারণে একটা জিনকে উনি বোতলে বন্দি করে ওনার বাড়ির একটু পেছন দিকে মাটির বেশ গভীরে পুঁতে রাখেন। এরপর আস্তে আস্তে দিন কেটে যেতে থাকে। ওই বোতলটি যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে বেশ বছর 3-4 মধ্যে মানে বাঁশ ঝাড় হয়ে যায়, অনেক বাঁশ। মানে বাঁশগুলো এত ঘন হয়ে গিয়েছিল সেখান দিয়ে দিনের বেলাও মানুষজন যেতে ভয় পেত। বাঁশঝাড় কেন্দ্রিক একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। মিঠু শিকদারের একজন আত্মীয় একদিন রাতের বেলা এই বাঁশঝাড় পার হয়ে আসছিলেন। যখন বাঁশঝাড়ের ঠিক মাঝামাঝি উনি এসেছেন হাঁটতে হাঁটতে, হঠাৎ করে ওনার মনে হলো যে দুটো বাচ্চার হাসাহাসির শব্দ উনি শুনতে পাচ্ছেন। উনি চিন্তা করলেন এত রাত্রে বাচ্চার শব্দ কোথা থেকে আসছে। তখন চাঁদের আলো ছিল। উনি আশেপাশে তাকালেন, কিন্তু কোথাও কোনো বাচ্চা দেখতে পাচ্ছেন। কিন্তু ওনার মনে হলো এই হাসাহাসির শব্দগুলো মনে হচ্ছে ওপর থেকে আসছে। তিনি যখন ওপরের দিকে তাকান, তিনি দেখেন যে মাঝারি সাইজের দুটো বাঁশ পাশাপাশি আছে। সেই বাঁশের একদম মাথার দিকে দুটো বাচ্চা দুটো বাঁশের মাথায় বসে আছে এবং ওরা ওই বাঁশের মাথায় বসে দোল খাচ্ছে এবং হাসাহাসি করছে। উনি একটু সাহস করে বলেন যে এই তোমরা কারা, এত রাত্রে এখানে? কিন্তু ওনার কথা শুনে ওই বাচ্চা দুটি ভিঞ্চি কাটা শুরু করে। শুধু তাই নয়, বাঁশের বিভিন্ন কুঞ্চি, যেগুলো আমরা বলি ছোট ছোট ডালপালা, স্থানীয় ভাষায় আমরা কুঞ্চি বলি, এগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে তার গায়ের দিকে ছুঁড়ে মারছে এবং সেগুলো তার গায়ে লাগতে থাকে। যদিও তিনি ব্যথা পাচ্ছিলেন না, কিন্তু তারপর উনি খুব বিরক্ত হন। বিরক্ত হয়ে বলে যে তোমাদের বাবা মাকে ডাকবো, তাড়াতাড়ি নামো এখান থেকে। কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপই করছিল না। আর তার কথায় তারা কোনো পাত্তাই দিচ্ছিল না, উল্টো ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছে। হঠাৎ করে উনি অদ্ভুত একটা জিনিস ফিল করেন এবং দেখেন সেটা হচ্ছে ওই দুটো বাচ্চা হঠাৎ করে নিজেদের মধ্যে কি যেন কানাকানি করলো। তাদের মধ্যে ভীত সন্ত্রস্ত একটি ভাব, মনে হচ্ছে তারা খুব ভয় পেয়েছে কোনো একটা বিষয়, এবং তারা দুজন লাফ দিয়ে দুই দিকে চলে গেল। এক বাস থেকে আরেক বাস, আরেক বাস থেকে আরেক বাস, এরকম করতে করতে অদৃশ্য হয়ে গেল। কিন্তু এই ব্যক্তি চিন্তা করলেন কি ব্যাপার, হঠাৎ করে এরকম চলে গেল কেন? আমি তো কোনো দোয়া কালামও পড়ি না। তখন উনি দেখতে পাচ্ছিলেন যে বেশ একটু দূরে যে বাসগুলো আছে সেগুলো ভয়ঙ্কর ভাবে নড়ে উঠছে এবং মনে হচ্ছে যে সব বাসগুলো সরিয়ে সরিয়ে কোনো একটা জিনিস আস্তে আস্তে ওনার দিকে চলে আসছে। উনি কাল বিলম্ব না করে
উনি দেন ওখান থেকে দৌড় দিয়ে উনি ওনার বাসায় গিয়ে পৌঁছেন এবং পৌঁছে সেখানে সেন্সলেস হয়ে যান। পরে জ্ঞান ফেরার পরে উনি সব ঘটনা খুলে বলেন। এই ঘটনাটি যখন আশেপাশে সবাই জানাজানি হয়ে যায়, তখন এই মিঠু শিকদারের যিনি দাদা, তখনও তিনি জীবিত ছিলেন, তখন উনি জানতে পারার পর উনি সবাইকে খালি বলে দেন যে রাতের বেলা বাঁশঝাড়ের দিক দিয়ে আসা যাওয়া করার দরকার নাই। কিন্তু উনি কি ঘটনা ঘটেছে বা এই ঘটনাগুলো আর যাতে না ঘটে সেটা বন্ধ করার কোনো পদক্ষেপ নেননি। এরকম বাঁশঝাড়ে প্রতিনিয়তই কখনো ছোটখাটো ঘটনা, কখনো বড় ধরনের ঘটনা এরকম ঘটতে থাকে। সাধারণত বাঁশঝাড় কেন্দ্রিক যে ঘটনাগুলো হয়, যে বাঁশ মানে মাটির সাথে লেগে আছে আবার উঠে যাচ্ছে, এরকম ঘটনা, এটা আপনারা অনেকেই শুনেছেন এই ঘটনাগুলো, এই জন্য আমি এগুলো এখন আর বলতে চাচ্ছি না। বাঁশঝাড়ের ঘটনা যখন ঘটতো তখন কিন্তু এই মিঠু শিকদারের দাদার বাড়িতে কোনো ঘটনা ঘটতো না। মিঠু শিকদারের দাদা যখন মারা যান এরপর থেকে ওই বাড়িতে ঘটনা ঘটা শুরু হয়। একদিন রাতের বেলা হঠাৎ বাজ পড়ার শব্দ। বাড়ির সবাই চিন্তা করে কি ব্যাপার, এখন তো বর্ষাকাল না বা মানে ঝড়ের সময় না, হঠাৎ বাজ পড়ার শব্দ কোথা আসবে। তারা দরজা খুলে বের হন। বের হয়ে তেমন কিছুই দেখেন না। তারা মনে করে হয়তো বা পাশের কোনো বাড়িতে বা অন্য কোথাও কোনো শব্দ হয়েছে, এটাই রাতের বেলা বেশি জোরে শোনা গেছে, বাজ পড়ার শব্দ বলে মনে হয়। এটা হলো একদিনের। আর একদিন যেটি হয় সেটি ওনারা ফিল করেন নাই বা ওনারা দেখেন নাই। তাদের পাশের বাড়ির লোকজন এসে বলছে যে রাতের বেলা ওই বাড়িতে অনেক আলো দেখেছেন, মনে হচ্ছে যে অনেকগুলো সার্চ লাইট জ্বলছে এবং সার্চ লাইটের আলোতে পুরো বাড়ি আলোকিত হয়ে আছে। এটি একটি ঘটনা। আরেকদিন রাতটা 2টো কি 2:30 এমন সময় হঠাৎ টিনের চালে ধাপ ধুপ শব্দ, মনে হচ্ছে কেউ ঢিল ছুটছে। অনেকক্ষণ ধরে ছোড়ার পরে মানে এরকম শব্দ হওয়ার পর ওনারা বাইরে বের হয়ে আসেন। এসে দেখে প্রচুর হাড়গোড় বাড়ির উঠোনে পড়ে আছে, টিনের চালে পড়ে আছে। ওনারা আসলে তখনও বুঝতে পারছিলেন না যে কেন হঠাৎ করে বাসায় এই সমস্যাটার সৃষ্টি। এরপরে আরেকটি ঘটনা ঘটে। রাতের বেলা একটা পুরুষ মানুষের কান্নার শব্দ ওনাদের কানে ভেসে আসে। মনে হচ্ছিল উঠোনের মাঝখানে বসে কেউ কাঁদছে। ওনারা বাসা থেকে বের হয়ে আসেন, এসে দেখেন যে ছেঁড়া লুঙ্গি, খালি গায়ে একজন খুবই বৃদ্ধ একজন মানুষ সে কান্নাকাটি করছে। তখন ওনারা বলে যে কি হয়েছে, আপনি এত রাত্রে এখানে এসে কাঁদছেন? তখন উনি বলে এই বাড়িটা আমার, তোরা এখান থেকে চলে যা, আর না হলে আমাদের মুক্তি দে। এই কথা বলেই উনি হেঁটে চলে যান। ওরা আসলে কোনো মানে আগা মাথা বুঝতে পারছে না যে আসলে সে কি বললো, এই বাড়ি আমার, তোরা এখান থেকে চলে যা, না হলে আমাদের মুক্তি দে, কি বলছে। তখন ওনারা একজন বড় আলেমের শরণাপন্ন হন। বড় আলেম উনি ওজিফা করে জিনদের মাধ্যমে জানতে পারেন যে ওই যে জিনটাকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল, এই জিনটার আসলে কোনো অপরাধ ছিল, বিনা অপরাধেই তাকে মাটিতে পুঁতে রাখা হয়, যেটি মিঠু শিকদারের দাদা করেছিলেন। এবং এই কারণে ওই জিনের যে আত্মীয় স্বজন তারা যে কোনো মূল্যে ওই জিনকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু মিঠু শিকদার দাদা জীবিত থাকা অবস্থায় সেটা সম্ভবপর হচ্ছিল।
কিন্তু উনি যখন স্বাভাবিকভাবে মারা গেলেন, তখন এই জিনের আত্মীয় স্বজনরা চেষ্টা করছিল যে ওই জিনকে সেখান থেকে মুক্ত। তখন সেই আলেম পরামর্শ দেন যে তোমরা মাটি খুঁড়ে ওই জিনটাকে মুক্ত করে দাও, তাহলে ওরা আর তোমাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। কিন্তু আসলে মিঠু শিকদার দাদা যে কোথায় ওই জিনটাকে পুঁতেছিলেন এটা কিন্তু কারো জানা ছিল না, মানে এক্সাক্ট কোথায়। তখন ওই আলেমের মাধ্যমেই ওই জায়গার একটি আনুমানিক স্থান শনাক্ত করা হয় এবং সেখান থেকে মাটি খুঁড়তে থাকা হয়। মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় 10-7-এরও বেশি মাটি খোঁড়ার পর অনেক পুরাতন একটি কাচের বোতল পাওয়া যায়। বোতলটার মুখে এক ধরনের কাপড় দিয়ে এবং বিশেষ কোনো এক ধরনের সুতা দিয়ে সেটি বেঁধে রাখা হয়েছিল। মানে প্রথমে তো বোতলের যে ক্যাপ সেটা তো লাগানো ছিল, তার উপরে কাপড় জাতীয় কিছু দিয়ে কিছু দোয়া কালাম লিখে সেটা মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এবং অদ্ভুত ব্যাপার যে এত বছর মাটির নিচে থাকার পরেও এই কাপড়টি নষ্ট হয়। তখন ওই হুজুরের উপস্থিতিতে ওই বোতলটি সকলের সামনে খোলা হয় এবং প্রত্যেকের সামনে একটি অদ্ভুত বিষয় ভেসে ওঠে। সেটা হচ্ছে সকলে দেখেন ওই ভেতর থেকে সাদা একটি ধোঁয়ার মতো, মানে মেঘের মতো কিছু একটা বের হয়ে বাতাসে মিশে গেল। এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে।